দেখো কি সুন্দর একটি সকাল, ভোরের শীতল হাওয়া, কিছুক্ষণ পরেই সূর্যের উকি যেন চারিদিকটা সূর্যের আলোয় ঝলমল করে উঠল। তার আপন সন্ধ্যাটা দিয়ে আলোকিত করলো পুরো দিনটা। পাখি থেকে পিঁপড়ে সবাই বেরিয়ে পড়লো আহারের খোঁজে, কিন্তু আমার আকাশে ঘন কালো মেঘ। কবে যে আমার আকাশের মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়বে। একটা দীর্ঘশ্বাস, হতাশা, মন খারাপ নিয়ে দিনটি শুরু করতে হয়। আশা রাখি কখনো আমার জীবনে আশার প্রদীপ জ্বলে উঠবে। এই যে দেখো, সকাল করেই আলুর খেতে চলে আসছি। কালকে যে আলু উঠানো হয়েছিল সেই জমিতে সারা রাত ধরে পানি দিয়ে এখন এই যে পাওয়ার টিলার দিয়ে চাষ করা হচ্ছে ধান লাগানোর জন্য, যেন জমিটা ধান লাগানোর জন্য পুরোপুরি উপযুক্ত হয়ে যায়। আর দেখো পাখিগুলো পোকা খাওয়ার জন্য কিভাবে উড়াউড়ি করছে আর গাছে গিয়ে বসছে। তাদের দেখে মনে হচ্ছে খুবই আনন্দিত, খাদ্য পেয়েছে সেই জন্য মনের আনন্দে মুক্ত আকাশে উড়াল দিচ্ছে। এই যে এখান দিয়ে পানি যাচ্ছে জমিতে। গ্রামের মানুষ যেহেতু, সেজন্য চাষ বিনা আমাদের দিন চলে না। একটার পর একটা চাষ আমাদের করে যেতেই হয়। ঘরের ভেতরে এসে জানালাটা খুলে দিলাম, ঘরকেও একটা মুক্ত করে দিলাম। এরপরে বেডের উপরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম, বালিশগুলো ঠিক করে নিলাম। ঘরের মেঝেতে যেখানে যা যা ধুলো ময়লা ছিল সবগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার ইরা যেহেতু একটু চঞ্চল টাইপের, সেজন্য সে কিন্তু সব সময় এরকমই করতে থাকে। কিছু না কিছু জিনিস সে ফেলিয়ে রাখবেই, এটা যেন তার নিত্যদিনের একটা অভ্যাস হয়ে গেছে। এরপরে আসছি মাটির কলসিটা সুন্দর করে ভরে নেওয়ার জন্য। সে ধুয়ে পানি ভরতে দিলাম, ততক্ষণে এসে ভাবছি চুলারটুকু সুন্দর করে নেপে নেই, কারণ তাকে বড্ড অগোছালো দেখাচ্ছে যে। নেভার কিছুক্ষণ পরেই চুলাটা ধরিয়ে দিলাম। আমি চুলাটা ধরিয়ে দেবো আজ একটু ব্যস্ত আছি, সেই কারণে রান্নাঘরের পুরো জায়গাটা আর নেপতে পারলাম না। ভাবছি হয়তো নেবলে শুকাবেই না। কিছু ছোট ছোট কাঠ উপর দিয়ে ভেঙে দিয়ে পলিথিন দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। আর এই যে দেখো, এর ভিতরে পানিটা ভরে গেছে। এখন সেটা নিয়ে রান্নার জায়গায় রেখে দিচ্ছি, যাতে রান্নার কাজে ব্যবহার করতে পারি হাত দিলেই। এখন পেঁয়াজ রসুনগুলো কুচিয়ে নিয়ে শিলপাটায় সুন্দর করে বেটে নেব, যত সম্ভব মিহি করে বাটা যায়। তবু আজকের মশলাটা একটু আদা স্যাঁকড়া মতো হয়েছে, কারণ আমি আজকে একটু ব্যস্তই ছিলাম। আমার মাও যেহেতু এইখানে নেই, আর ইরা খুবই একটা বিরক্ত করছিল, সেই কারণে ভাবছিলাম যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে ফেলে ওকে একটু বাইরে নিয়ে যেতে পারি। এই মেয়ের সাথে মিথ্যে গল্প আর সান্ত্বনা দিচ্ছিলাম, আর এইখানে বেটে নিচ্ছিলাম। বাটা শেষে এখন তরকারিগুলো কেটে নিতে আসলাম। কালকের কিছু কাটা বেগুন ছিল, আর এই যে কয়েকটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের তরকারি রান্না হবে। রোজার দিনে যেহেতু তরকারি প্রতিদিনই নষ্ট হচ্ছে, কেউ খেতেই যাচ্ছে না, তো এইখানে বেগুনের জন্য কিছু বেগুন কেটে নিলাম। আর ভাবলাম যদি নাই খাই, অযথা মশলাপাতি দিয়ে তরকারি নষ্ট করে ফেলে লাভ নেই কোনো, বরঞ্চ কম করেই রান্না করি। এইদিকে দেখো পানিটা গরম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। আজকে চিংড়ি মাছের তরকারি রান্না হবে, এই জন্য অনেক শর্টকাটে রান্নাটা হয়ে যাবে। মশলা করার পরে সব সুন্দর করে কষিয়ে নিলাম। আমি বরাবরই বলি সুন্দর করে কষাতে হবে, তাহলে আপনার রান্না অনেকটাই মজা হবে। ঢেকে দিয়ে এখন ভাবছি কাপড় চাপড়গুলো ভিজিয়ে দেয় ডিটারজেন্ট পাউডার দিয়ে। ঠান্ডা গরম পানি মিশিয়ে এর ভিতরে পাউডার দিয়ে চটকে চটকে এইভাবে সব ভিজিয়ে দিচ্ছি, যেন সব ময়লা দ্রুত উঠে যায়। এরপরে পুকুর থেকে ধুয়ে এনে কাপড়গুলো ছাদের উপরে মেলে দিচ্ছি। আজকের আবহাওয়া একটু নরম ছিল, বাতাসও হচ্ছিল খুব ভালোই। আর আমের মুকুল পড়ে আমাদের বাড়ির তো বেহাল দশা চারিদিকে, তখন আর ঝাড়ু দিয়ে রাখা যায় বলো। কাপড়গুলো সুন্দর করে মেলে দিলাম যেখানে রোদ আছে, এই দিকটাই তেমন নেই। এখন চলে আসলাম তরকারির কাছে, দেখলাম তরকারি প্রায় হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে সেগুলো নামিয়ে নিলাম, আর কড়াইয়ে একটু পানি দিয়ে দিলাম। ওই যে বলছিলাম একটু ব্যস্ত, এই জন্য সব কিছু আর ভালো করে গুছাতে পারিনি। ততক্ষণে হাঁড়ির গায়ে ছায়ার পানি মিশিয়ে এইভাবে লেপে দিলাম, যেন কালে দ্রুত উঠে যায় মাজার সময়। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে ভাতটা হতে বসে দিলাম। এখন চলে আসছি বাসনগুলো মেজে নেওয়ার জন্য। প্রথমে কাঠের চকচকে ছাই দিয়ে প্লেটগুলো সুন্দর করে মেজে নিলাম, আর তারপরে এই যে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিচ্ছি আবার। এই যে দেখো, মোটরের পানি উঠছিলই না, আজকে ড্রামে খুব একটা পানি ছিল না, তাই ভাবছি মোটর দিয়ে এইভাবে ধুয়ে নেই।
পরে ড্রামটা ভর্তি করে নেব। আর এই যে দেখো এইখানে কত আমের মুকুল পড়েছে, সকাল থেকে যে কতবার ঝাড়ু দিতে হয় তার কোনো শেষ নেই। আমি হয়তো বা একবারই দেখাই, কিন্তু আমাদের একবার ঝাড়ু দেওয়া লাগে না, যতবার এরকম নোংরা হয়ে যায় ততবারই কম বেশি ঝাড়ু দিতে হয়। এখন মাজার জায়গাটা সুন্দর করে ধুয়ে দিলাম, আর ধুয়ে দেওয়ার পরেই এখন আমি ড্রামটা ভরতে দিয়ে যাব। আমের মুকুল যেহেতু পড়ছে, ড্রামটা আমি কাগজ দিয়ে ঢেকে দেবো, তা না হলে পানিতে মুকুল পড়লেই কলের পানিতে যে আয়রন একবারে কালো হয়ে যাবে। এখন আসছি বাসনগুলো সব এইখানে উপুড় করে দেওয়ার জন্য, যেন পানিগুলো সুন্দর করে ঝরে যায়। আর এই যে দেখো এদিকে ভাতটাও বলক এসেছে, আর বেশিক্ষণ লাগবে না সেটা হতে। টা নামিয়ে নিলাম, নেওয়ার পরে বেগুনি ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। আর আমি ওই একই কড়াইয়ে আবার মেজে এনে বেগুনি ভেজে নেব। আমি রোজার দিনে ভাবছি যে বারবার বেশি কড়াই আমি মাখাবো না, সেই জন্য রান্নার পরে ওই কড়াইটা বারবার মেজে এনে এইভাবে রান্না করে নেই। ভাতগুলো সব হটপটে নামিয়ে নিলাম, আর ততক্ষণে এই পাশে তেলটাও গরম হয়ে গেল। ভাতগুলো ঘরের ভিতরে রেখে এসেই বেগুনিগুলো গরম তেলে দিয়ে ফুলকো ফুলকো বেগুনি কিছু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আজকের ব্যাটারটা একটু হালকা হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু এইরকমটাই হচ্ছে, মনে হচ্ছে কোথাও লেগেছে, লাগেনি। এই যে আমার মেয়ে কিন্তু প্লেট নিয়ে হাজির, উনি এসছে খেতে, তো ওনাকে দিয়ে দিলাম, উনি নিয়ে চলে গেল। সেটা আবার অনেক বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনলাম। এই যে কালকের কিছু ছোলা ছিল সেইগুলো আবার ভেজে নিচ্ছি। আমি যেহেতু বাসি খুব কম খাই, তারপরেও মানে খাওয়ার মানুষ ছিল না আর কি, তো সেই জন্য একটু বাসি রয়ে গেছিলো, সেইগুলো একটু গরম করে নিয়েছিলাম। এরপরে রান্নার জায়গায় যত জিনিস রান্নার জন্য মেলিয়েছিলাম সেইগুলো সব একে একে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে রান্নার জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। এখানে যত ময়লা ছিল সবগুলো, আর ঝাড়ু দিয়ে বের করার জায়গা নেই যেহেতু, সেই জন্য আমি চুলার ভেতরটা দিয়ে দেই। চুলার ভেতর যখন জ্বালিয়ে দেই তখন ওইগুলো ছাই হয়ে বেরিয়ে যায়। এরপরে পুরো রান্নাঘরের জায়গাটা ঝাড়ু দিয়ে নেব। এই যে দেখো এইখানেও কিন্তু আমার ইরা এসে মুড়িগুলো এইভাবে ফেলাইছে, মানে উনি সারাদিন কি বলবো এটাই করতে থাকে। এই ময়লাগুলো সব ঝাড়ু দিয়ে নিচে ফেলে নিলাম, কারণ উঠানো ঝাড়ু দিতে হবে, ময়লাগুলো সেই সাথে চলে যাবে। এখন একটা খিরাই কেটে নিচ্ছে। এই যে মানুষ বলা চকচক করলে শোনা হয় না, এটা কিন্তু সত্য। খিরাই কাটার সময় মনে হচ্ছে যে ভেতর খুব, মানে বাইরে দেখে মনে হচ্ছে ভেতরটা খুবই সুন্দর, কিন্তু কাটার পরে যে কতগুলো মনে হচ্ছে যে পোকা, তার কোনো ঠিক নেই। তো যাই হোক ওইগুলো কেটে নেওয়ার পরে এখন ইফতারের জন্য সব এইখানে গুছিয়ে নিচ্ছি, বিছানা পেতে বিছানার উপর দিয়ে। ইফতারের আইটেম খুব বেশি রাখি না, কারণ আবার ভাত খাওয়া যায় না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।